মৌলভীবাজারে বাঘ বিতণ্ডার জেরে চলন্ত বাস থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফেলে দেওয়ার হত্যার অভিযোগ, সহপাঠীদের বিক্ষোভ, সড়ক অবরোধ। ডাকসু হল সংসদ নির্বাচিত কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু। দীর্ঘ ২৮ বছর পর প্রাণ ফিরেছে ছাত্র সংসদের, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ৯০ পার হয় এরশাদ, আবারও পদক্ষেপ নিলেন ভাইয়ের বিরুদ্ধে। দলের কো চেয়ারম্যানের পর সরানো হল সংসদের বিরোধী দলীয় উপনেতার পদ থেকেও। নতুন নাম রওশন এরশাদ। বেগম জিয়ার মুক্তির দাবিতে বিএনপির ঘরোয়া গণ অনশন। ছদ্মবেশে সরকার একদলীয় শাসন চালাচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের। রাজনৈতিকভাবে দেউলিয়া দলটি, মন্তব্য হানিফের। এবং তৃতীয় ধাপে দেশের ১১৭টি উপজেলায় ভোট গ্রহণ রোববার। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৩ চেয়ারম্যান নির্বাচিত। সুষ্ঠুভাবে নির্বাচনের স্বার্থে কঠোর হওয়ার অবস্থানে ইসি। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি মহিউদ্দিন মধু। মৌলভীবাজারে বাস চাপায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। হবিগঞ্জে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। তবে ভাড়া নিয়ে বাঘ বিতণ্ডার জেরে তাকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ সঙ্গে থাকা সহপাঠীদের। এর প্রতিবাদে শনিবার রাতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটনার পর ঘাতক বাস জব্দ ও চালককে আটক করেছে পুলিশ। তবে পলাতক রয়েছে গাড়ির হেলপার। হবিগঞ্জের দেবপাড়া এলাকায় বিয়ের অনুষ্ঠান শেষে শনিবার বিকেলে উদার পরিবহনের একটি বাসে ফিরছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী। বাসটি মৌলভীবাজারের শেরপুর বিশ্ব রুট এলাকায় পৌঁছালে ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে বাসের হেলপার ওয়াসিম সহ দুজনকে ধাক্কা দেয়। এতে চলন্ত বাস থেকে পড়ে গুরুতর আহত হন ওয়াসিম। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওরে ধাক্কা মেরে ফেলে দিয়েছে হেলপার, যার ফলে ওর উপর দিয়ে চাকা চলে গেছে, গাড়ির চাকা চলে গেছে ওর উপরে, যার কারণে ওর মৃত্যু হয়েছে। এটা কোনো অ্যাক্সিডেন্ট না। বিচার চাই বলে কি হবে? আমাদের ফ্রেন্ড রাস্তায় একটা বাস ওকে ধাক্কা দিয়ে খুন করে চলে গেল। আমাদের নিরাপত্তা কোথায়? সুষ্ঠুভাবে বিচার যতদিন না হবে ততদিন এরা মারতেই থাকবে, আর আমরা এবার মরতেই থাকবো। সবার একটাই দাবি এখানে, যে আমরা সুষ্ঠু বিচার চাই। এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে সিলেটের কদমতলী বাস স্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সহপাঠীরা। এতে প্রায় ১ ঘন্টা সিলেটের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঘাতক বাসটিকে জব্দ সহ চালক জুয়েল মিয়াকে আটক করেছে পুলিশ। তবে পলাতক রয়েছে বাসটির হেলপার মাসুক মিয়া। কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র মর্মান্তিকভাবে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রেক্ষিতে বিক্ষুব্ধ ছাত্ররা দাবি দেওয়ার আদায়ের জন্য এখানে হুমায়ুন চত্বরে সড়ক অবরোধ করে রেখেছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপের কারণে এই অবরোধটা অতি শীঘ্রই এখান থেকে অপসারিত হয়েছে। নিহত ওয়াসিম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ও জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ৪র্থ বর্ষের ছাত্র ছিলেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। জাতীয় পার্টির কো চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়ার পর এবার দলের উপনেতার পদ থেকেও ভাই জিএম কাদেরকে সরিয়ে দিলেন এরশাদ। শনিবার বিকেলে সংক্রান্ত একটি সাংগঠনিক আদেশে বিষয়টি স্পষ্ট করেন তিনি। স্পিকারকে অবহিত করে লেখা চিঠিতে জিএম কাদেরের পরিবর্তে রওশন এরশাদ দায়িত্ব পালন করবেন বলেও উল্লেখ করা হয়। এই নিয়ে নানা গুঞ্জন চলছে দলের ভেতর বাইরে সহ রাজনৈতিক মহলে। গেল বুধবার পার্টি চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ৯০তম জন্মদিন উদযাপিত হলো। দলীয় আয়োজনে একপাশে স্ত্রী রওশন এরশাদ এবং আরেক পাশে ছোট ভাই জিএম কাদেরকে নিয়ে কাটা হয় জন্মদিনের কেক। উদযাপনের মুহূর্তও ভাগাভাগি হয় পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের মাঝে। এর একদিন বাদে শুক্রবার রাতে এলো নতুন খবর। ছোট ভাই জিএম কাদেরকে দলের উত্তরাধিকার থেকে অর্থাৎ পার্টির কো চেয়ারম্যান পদ থেকে অব্যাহতির নির্দেশ এলো দলের চেয়ারম্যান ভাই এরশাদের পক্ষ থেকে। সাংগঠনিক সেই নির্দেশে বলা হলো শুধু প্রেসিডিয়াম সদস্য পদেই থাকবেন জিএম কাদের। শুক্রবার রাতে সময় সংবাদকে তার প্রতিক্রিয়া জানান জিএম কাদের। গতকাল বললেন আমার তো মারা যাবে এবং তারপরে ৫ জন আমি ভালো মতো চালাই, এই সমস্ত কথা উনি জানতে পারছেন। কিছু বুঝলাম না কিভাবে পার্টির দিয়েছে। পার্টি তো চেয়ারম্যান সাহেব আছে, আমি তো সবসময় চেয়ারম্যান সাহেবের সঙ্গে
চালু করতে। 24 ঘন্টা পার না হতেই আবারও চমক এলো জাতীয় পার্টি ঘিরে। এবার নতুন সাংগঠনিক আদেশে ছোট ভাই জিএম কাদের পদচ্যুত হলেন সংসদে প্রধান বিরোধী দলের উপনেতার দায়িত্ব থেকেও। সাংগঠনিক সেই আদেশ সংক্রান্ত চিঠির অনুলিপি সংসদের স্পিকারকে পাঠিয়ে হুসেইন মোহাম্মদ এরশাদ জানিয়েছেন, এখন থেকে বিরোধী দলের পক্ষ থেকে সংসদ উপনেতার দায়িত্বে থাকবেন তার সহধর্মিণী রওশন এরশাদ। এ নিয়ে চারিদিকে যখন আলোচনা সমালোচনা জল্পনা কল্পনা চলছে, তখন দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বললেন, এমন সিদ্ধান্ত জাতীয় পার্টিতে নতুন কিছু নয়। 3 বার বহিষ্কার তো আমাকে করেছিলেন উনি, আমি তো আবার দলের মহাসচিব, সুতরাং কখন কি হয় এটা উপর আল্লাহ ছাড়া, উনি ছাড়া আর কেউ বলতে পারবে না। এগুলো নিয়ে সমস্যা না, এবং দল থেকে তো প্রেসিডিয়াম মেম্বার রয়ে গেছে, এটা কালকে যে আবার পরিবর্তন হবে না তার তো কোনো মানে নাই। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সাংগঠনিক নেতৃত্বের প্রশ্নে জাতীয় পার্টি শক্ত অবস্থান করতে পারেনি এখনো। এই জাতীয় পার্টির কতজন যে মহাসচিব এ পর্যন্ত নিযুক্ত হয়েছে ক্ষমতার থেকে এবং ক্ষমতার বাইরে, যে তার কোনো কুল কিনারা নেই, তার মানে রাজনৈতিক দল হিসেবে তারা কখনো গড়ে ওঠেনি। মাত্র 3 দিনের মাথায় উত্তরাধিকার ছোট ভাইকে সব পদ থেকে সরিয়ে সহধর্মিণী রওশন এরশাদকে পদায়ন করে এরশাদ কি বার্তা দিতে চাইছেন তা নিয়েই গঞ্জন আর তোলপাড় এখন রাজনৈতিক মহলে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে 3 দিনের মাথায় আবারও প্রতীকী গণ অনশন কর্মসূচি পালন করল বিএনপি। নয়াপল্টনে দলের কার্যালয়ে এই কর্মসূচিতে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছদ্মবেশে বর্তমান সরকার একদলীয় শাসন চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, দেশ এখন কঠিন সময়ের মুখোমুখি। নেতাকর্মীদের হতাশ না হয়ে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। কবি আল মাহমুদের মৃত্যুতে শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল দলীয় নেতাকর্মীদের হতাশ না হয়ে দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন। যাদের মধ্যে ন্যূনতম সহনশীলতাটুকু নাই, তারা গণতন্ত্রের কথা বলবে কেন? একটা আপনার ছদ্মবেশ ধারণ করে মানুষকে বিভ্রান্ত করে প্রতারণা করে আপনার একদলীয় শাসন ব্যবস্থা পুরোপুরি বসানো হচ্ছে। হতাশার প্রশ্নই উঠতে পারে না। এটা তো হচ্ছে কাল আমরা উত্তীর্ণ হব, আমরা জয়ী হবই। এরপর দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম জিয়ার মুক্তির দাবিতে দোহার নবাবগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত প্রতীকী গণ অনশন কর্মসূচিতে যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, প্রতিহিংসার বশবর্তী হয়েই বেগম জিয়াকে কারাগারে বন্দী রেখেছে সরকার। একটা পরিত্যক্ত কারাগারে তাকে রেখেছে এবং ওইখানেই আদালত বসিয়েছে, যা কোনো সভ্য গণতান্ত্রিক দেশে চলতে পারে না। আমরা মনে করি এটা একটা ক্যামেরা ট্রায়াল হচ্ছে এবং তাকে জনগণের দৃষ্টির বাইরে তার এই মামলা চালানো হচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, বেগম জিয়ার মুক্তি হবে বিএনপির আন্দোলনের একমাত্র ইস্যু। যত দ্রুত সম্ভব প্রয়োজনে নেতৃত্বের রদ বদলের মধ্য দিয়ে সঠিক এবং সক্রিয় নেতৃত্ব জনগণের সামনে উপস্থিত করতে হবে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি জামায়াত রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, তাই তারা আওয়ামী লীগে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা ঘটাতে পারে বলে নেতাকর্মীদের সতর্ক করেছেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এই বিএনপির কোনো ভবিষ্যৎ নেই। যেভাবে জামাত আস্তে আস্তে নিঃশেষ হয়ে গেছে, ঠিক একইভাবে বিএনপি আস্তে আস্তে বাংলাদেশ থেকে রাজনীতির অঙ্গন থেকে নিঃশেষ হয়ে হারিয়ে যাবে। এবং সেই কারণে আজকে তারা সুযোগ পেয়ে বিভিন্ন সংগঠনের মধ্যে ঢোকার চেষ্টা করছে। এই সমস্ত বিএনপি জামাতের অনুপ্রবেশকারীদের থেকে সতর্ক থাকতে হবে। এরা এসে আমাদের কাছে ভর করে আমাদের দলের মধ্যে বিশৃঙ্খলা করার চেষ্টা করতে পারে, এদেরকে চিহ্নিত করতে হবে। প্রবাহের সময় আরো থাকছে, চুরিহাট্টার পর এবার পুরান ঢাকার শহীদনগরের কাগজের কারখানায় ভয়াবহ আগুন। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। দীর্ঘ 28 বছর পর আনুষ্ঠানিকভাবে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যক্রম। শনিবার সকালে প্রথম কার্যনির্বাহী সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিক দায়িত্ব বুঝে নিলেন নবনির্বাচিত ভিপি জিএস সহ নির্বাচিত 25 জন জনপ্রতিনিধি। প্রথম কার্যনির্বাহী সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব গৃহীত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার ও শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ডাকসুর প্রতিনিধিরা। এদিকে ডাকসু নির্বাচন বাতিল চেয়ে পুনর্তফসিলের দাবিতে ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ছাত্রদল ও কয়েকটি বাম সংগঠন।
কাটলো প্রায় 3 দশকের অচলায়তন। দীর্ঘ 28 বছরের প্রতীক্ষার পর শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের প্রাণবন্ত উপস্থিতিতে সচল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। শনিবার সকালে সব জল্পনার অবসান ঘটিয়ে ডাকসুর কার্যনির্বাহী সভায় যোগদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিলেন ভিপি নুরুল হক নূর, জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেন সহ ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা। ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভায় বঙ্গবন্ধু জাতীয় চার নেতা, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব আনা হয়। এছাড়াও গ্রহণ করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব। সকলেই একেবারেই সহমত জ্ঞাপন করেছেন যে এইভাবে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সম্মাননা প্রদান প্রস্তাবনাটা ধন্যবাদের সাথে গ্রহণ করা হলো। সভায় ডাকসুর অভিষেক অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আমন্ত্রণের সিদ্ধান্ত হয়। গৃহীত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপরিবহন নিয়ন্ত্রণ করে রিকশা ও সাইকেলের জন্য আলাদা লেন চালুর প্রস্তাব। ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে নির্দিষ্ট আকারে রিকশা ভাড়া নির্ধারণ করার জন্য পরবর্তী মিটিং সিদ্ধান্ত হবে এবং বিভিন্ন আবাসিক এলাকার ন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুনির্দিষ্ট অর্থাৎ প্রাথমিকভাবে 300 বা 350 রিকশাকে রেজিস্ট্রেশন দেওয়া হবে। হল থেকে গণরুম, গেস্ট রুম এবং রাজনৈতিক বিবেচনায় সিট দিয়ে বন্ধ করে এটা নিয়ে আজকে আলোচনা হয়েছে এবং এসএম হলে ইতিমধ্যে একটি নোটিশ দেওয়া হয়েছে অছাত্র বহিরাগতদের হল ত্যাগ করার জন্য। শিক্ষার্থীদের অধিকার আদায় ও ইশতেহার বাস্তবায়নে নতুন ডাকসু কাজ করবে বলে প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। ওনারা যে ইশতেহার দিয়েছেন মূলত ওগুলোই আমাদের চাওয়া, এগুলো যদি পূরণ হয় তাহলেই মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। সহিংসতার মধ্যে না জড়িয়ে সবাই যদি এক কাতারে দাঁড়িয়ে সঠিকভাবে যদি এগিয়ে নিয়ে যায় তাহলে আমি মনে করি অধিকাংশ ক্ষেত্রে আমাদের দাবি দাওয়া পূরণ হবে। তবে ডাকসু নির্বাচন বাতিল চেয়ে আবারও ভোটের দাবিতে আলাদা কর্মসূচি পালন করে ছাত্রদল ও কয়েকটি বাম ছাত্র সংগঠন। ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা শেষে ধানমন্ডিতে জাতির জনকের প্রতিকৃতি, কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনে শ্রদ্ধা নিবেদন করেন ভিপিজিএস ও নবনির্বাচিত প্রতিনিধিরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় প্রেস ক্লাবের সামনে পঞ্চম দিনের সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন নন এমপিও শিক্ষক কর্মচারীরা। তাদের দাবি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা না হলে তা যেন বাতিল করা হয়। নিজেদের সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত দাবি করলেও এ বিষয়ে যথোপযুক্ত কোনো তথ্য দিতে পারছেন না শিক্ষকরা। স্লোগান, ব্যানার আর প্লাকার্ডে প্রেস ক্লাবের সামনের সড়ক এখন নন এমপিও শিক্ষকদের দখলে। অংশগ্রহণকারী অধিকাংশেরই অতিক্রম করেছে সরকারি চাকরির বয়স। উপজেলা স্থানীয় প্রতিনিধিদের দেয়া শিক্ষা প্রতিষ্ঠানে বিনা বেতনে কর্মরত এই শিক্ষকরা একসাথে সবাই সমাবেশ হয়েছি যে সরকারের কাছে দাবি করে আমরা এই বিল বেতনটা নেব। তাই 15-20 বছর যাবত আমরা ফ্রিভাবেই খেটে যাচ্ছি, বেতন ছাড়া খেটে যাচ্ছি। সংসার চলে, বাড়িতে কৃষি টিষি যা আছে ওইগুলা করি। আর ওই মাদ্রাসায় পড়ান কখন? পড়াই সকাল 10টা থেকে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্কুল ব্যবস্থাপনার কমিটির মাধ্যমে বিভিন্ন সময়ে নিয়োগ পেয়েছেন এই শিক্ষকরা। নিয়োগপত্রে উল্লেখ ছিল না সুনির্দিষ্ট বেতন ভাতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ও, যদিও সরকারি বিধি মেনে নিয়োগের দাবি আন্দোলনকারী শিক্ষকদের। 5 জন বিশিষ্ট একটা কমিটি করে এবং ডিজির প্রতিনিধি, সরকারি প্রতিনিধি থাকে এবং গভর্নমেন্ট কলেজে এবং সভাপতি থাকে, এখান থেকে 5 জন নিয়ে আমাদের সরকারিভাবে বিধি মোতাবেক নিয়োগ দিয়েছে। স্কুলের যে ম্যানেজিং কমিটি আছে তার মাধ্যমে পেপার পত্রিকা হয়, পেপার পত্রিকার মাধ্যমে ওই আলোকে ডিজি প্রতিনিধি নমিনি হয়। তখন বেতনের বিষয়ে কিছু উল্লেখ ছিল না, বেতনের বিষয়ে কোনো উল্লেখ থাকে না। সরকারি কলেজের প্রধান শিক্ষিকা তিনি হচ্ছে আমাদের ওখানকার ডিজির প্রতিনিধি হিসেবে করছেন। এমপিওভুক্ত করা হবে স্কুল বা কলেজ ব্যবস্থাপনা কমিটির এমন প্রতিশ্রুতিতেই এসব শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দেন এই শিক্ষকরা। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে 117টি উপজেলায় ভোট গ্রহণ রোববার। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। ভোট গ্রহণ নির্বিঘ্ন রাখতে নির্বাচন মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সদস্য। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। শনিবার সকালে রংপুরে প্রত্যেক উপজেলা পরিষদ চত্বর থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে প্রিজাইডিং অফিসারদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেওয়া হয়। এবারই প্রথম সদর উপজেলায় ইভিএম এর মাধ্যমে 1,20,155 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে মহড়া সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানায় র্যাবের কর্মকর্তা। কোন দল কোন মত সেটি বিবেচ্য নয়, যারা সহিংসতা করবে, যারা সন্ত্রাস করার চেষ্টা করবে তাদেরকে কঠোরভাবে মোকাবেলা করে
জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে র্যাব বদ্ধপরিকর। বরিশালেও উপজেলা নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন। উপজেলাগুলোয় সিল, ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমোচনীয় কালিসহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়। সেখান থেকে প্রিজাইডিং কর্মকর্তারা এসব সামগ্রী বুঝে নেন। বরিশাল সদর উপজেলার ৬৭টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য করার সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই আমরা সম্পন্ন করেছে। শনিবার সকালে প্রিজাইডিং অফিসারের হাতে নির্বাচনী সামগ্রী তুলে দেয় রিটার্নিং কর্মকর্তারা। রোববার ঝিনাইদহের 4টি উপজেলা পরিষদের নির্বাচনে 423টি ভোট কেন্দ্রে পুলিশ, র্যাব সহ 12 প্লাটুন বিজিবি এবং 5076 জন আনসার বাহিনী মোতায়েন থাকবে। পঞ্চম দফা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মানিকগঞ্জের 7টি উপজেলায় নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়েছেন স্ব কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা। রোববার 11,10,695 জন ভোটার তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন। এছাড়া রোববারের উপজেলা পরিষদ নির্বাচনে রাজবাড়ী, মাদারীপুর, নরসিংদী, মাগুরা, কুষ্টিয়া সহ বিভিন্ন উপজেলার ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছে দেয় রিটার্নিং কর্মকর্তারা। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের ভোট কেন্দ্রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশনে কঠোর অবস্থান রয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব হেলাল উদ্দিন আহমদ। শনিবার বিকেলে কমিশন সচিবালয় ব্রিফিংয়ে তিনি কথা জানান। তিনি জানান, দায়িত্বে অবহেলার জন্য এ ধাপে 4 জন সহ মোট 9টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। যেখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বা প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ পাচ্ছি, ওই সমস্ত উপজেলা থেকে আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে আপনারা জানেন যে 3 জন উপজেলা নির্বাহী অফিসারকে আমরা প্রত্যাহার করেছি এবং 9 জন ওসিকে আমরা প্রত্যাহার করেছি। ভবিষ্যতে বিমান ছিনতাইয়ের মতো ঘটনা এড়াতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার দুপুরে নিজ বাসভবনে এক মত বিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ভুলক্রমেও বিমানবন্দরে অস্ত্রসহ কেউ প্রবেশ করলে ছাড় পাবে না বলে হুঁশিয়ারি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোনোখানে ল্যাপসেস আছে কিনা আমরা দেখব। আমাদের গোয়েন্দা সংস্থারা কাজ করছেন এবং গোয়েন্দাদের রিপোর্টটা পেলে আমরা কিভাবে আরও ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা করব। এই জায়গাটাতে ছাড় দেওয়া হচ্ছে না কেউকে। আমাদের মেসেজটা পরিষ্কার, যে যেখানেই যাবেন আইন মেনে চলবেন, আইন অনুযায়ী করবেন। স্ক্যানিং মেশিন আর সব যা যা আছে এইগুলি আরও বিন্যস্ত করা হয়েছে যাতে করে আমরা সব যাত্রীকেই আমরা চেক করে ভিতরে ওঠানোর ব্যবস্থা করতে পারি। বর্তমান সরকারের হাত ধরে দেশ তথ্য প্রযুক্তি সহ সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। শনিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কামরুল ইসলাম। এরপর জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। পরে খেলার মাঠে ৭১-এর রণাঙ্গন, বিজয় পতাকা উত্তোলন সহ নানা ধরনের ডিসপ্লে প্রদর্শন করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে কামরুল ইসলাম লেখাপড়ার মনোযোগী হওয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শিক্ষার্থীদের ভালোর পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। প্রবাসের সময় আরো থাকছে, এশিয়ান আঞ্চলিক দাবা চ্যাম্পিয়নশিপের শিরোপা কিশোর ফাহাদ রহমানের হাতে নিশ্চিত করলেন বিশ্বকাপে অংশগ্রহণ। ৩৪ বছর পর আন্তর্জাতিক নারী মাস্টারের খেতাব শিরিনের। রাজধানীর পুরান ঢাকায় আবারও আগুন। শহীদনগরের কাগজের কারখানায় আগুনে পড়ে গেছে আশেপাশের দোকানপাট সহ মেসবাড়ি। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি। শনিবার রাত আনুমানিক 9:30। এবারের ঘটনাস্থল পুরান ঢাকার শহীদনগর 6 নম্বর রোড। হঠাৎ করেই দাউ দাউ করে জ্বলে উঠে আগুন, পুড়ে যায় দোকানপাট, মেসবাড়ি এবং কারখানা। আশেপাশে আমার মনে হয় এখানে 30 থেকে 35টা দোকান অলরেডি সব জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। সব ভিতরে আবার মনে করেন আছে হলো আপনার
সিএনজি চুরির কারখানা, এখান থেকেই এই সমস্যা হয়েছে। আগুনের সূত্রপাত এখনো জানা না গেলেও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শোনা যায় আগুন লাগার বিভিন্ন কারণ। কেউ বলছেন গ্যাস সিলিন্ডার, আবার কেউ বলছেন বিদ্যুতের শর্ট সার্কিট। আগুন ছড়িয়ে যাওয়ায় কেমিক্যালের প্রভাব রয়েছে বলেও ধারণা অনেকের। অ্যাসিড জাতীয় কেমিক্যাল জাতীয় আপনার মেডিসিন আছে। আমি বারান্দায় কাপড় সরাইতেছি, মানে সিলিন্ডার এত জোরে ব্লাস্ট হয়েছে, মনে হয় আমি ধাক্কা দিয়ে আমার ভিতরে ফেলে দিবে। এরপরে এই দোকান থেকে প্রায় 7-8টা সিলিন্ডার বের করে নিছে। পরপর 2টা সিলিন্ডার বাস্ট হয়েছে, তার বাস্ট হওয়ার পরে ওখানে লোক থাকা যায় না। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। 3 দিক থেকে অবস্থান নিয়ে দমকল কর্মীদের 1 ঘন্টার চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে আগুন। চুরির কারখানা, যেটা টিনের স্ট্রাকচার ছিল, মেজঘর ছিল, এগুলো কলাপস হয়ে গেছে, পুড়ে টিনগুলো নিচে পড়ে গেছে। ক্ষয়ক্ষতি এই মুহূর্তে বলা যাবে না, এবং আগুন লাগার কারণটাও এখন এই মুহূর্তে বলা যাবে না। এরিয়াটা পুড়েছে, সেখানে আশেপাশে আবাসিক এলাকা হয়তো আছে, এর ভিতরে শুধুমাত্র একটা ম্যাচই আছে, আর সবগুলি কিন্তু কারখানা বা বাণিজ্যিক প্রতিষ্ঠান। তদন্তের পর আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলেও জানায় ফায়ার সার্ভিস। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর গুলিস্তানে ছিনতাইকারীর গুলিতে এক পথচারী আহত হয়েছেন। এ সময় ছিনতাইকারীর পায়েও গুলি লাগে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে 1:15টায় মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নির্বাহী কর্মকর্তা সুজাউদ্দিন তালুকদার। আহত সুজাউদ্দিন জানান, কোম্পানির একটি কাজে মতিঝিল থেকে পায়ে হেঁটে নবাবপুর যাওয়ার সময় গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের পাশে মোটরসাইকেলে করে এসে 4 থেকে 5 জন ছিনতাইকারী তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পল্টন থানার ওসি মাহমুদুল হক জানান, সুজাউদ্দিন ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারী সোহাগ তার কোমরে থাকা পিস্তল বের করে সুজাউদ্দিনের পায়ে গুলি করে। এ সময় সোহাগের পায়েও গুলি লাগে। সোহাগ ঢাকা মেডিকেলে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন আছেন। বাংলাদেশে যত ছিনতাইকারী আছে, যখনই ধরা পড়ুক, প্রশাসন যেন অবশ্যই তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেয় যাতে নেক্সটে ওরা কখনো এরকম কোনো অকারেন্স না করে। আমরা এটা নিয়মিত মামলা হবে, এবং যে আসামি অসুস্থ অবস্থায় আছে তাকে পরবর্তীতে আমরা জিজ্ঞাসাবাদ করব, এবং ঘটনার সঙ্গে আর কে জড়িত আছে, যে পালিয়ে গেল তার পরিচয় কি, এইসব উদ্ঘাটন করার চেষ্টা করব, এবং যারা এর মধ্যে ঘটনার সঙ্গে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসবে। প্রথম পর্যায়ে সুফল মিললেও থমকে আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ইউটার্ন প্রকল্পের ভবিষ্যৎ। প্রকল্পে থাকা 11টির মধ্যে 3টির লুপ চালু হওয়ার বদলে গেছে এয়ারপোর্ট থেকে উত্তরা পর্যন্ত রাস্তার চিত্র। তবে আটকে গেছে অন্য 8টির কাজ। বিশেষজ্ঞরা বলছেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় না হলে মুখ থুবড়ে পড়বে আশা জাগানো এই প্রকল্প। তবে বাস্তবায়নকারী সংস্থার প্রত্যাশা, শিগগিরই শঙ্কা কাটিয়ে আলোর মুখ দেখবে ইউটার্ন। রাশেদ লিমনের রিপোর্ট। এয়ারপোর্ট থেকে উত্তরা রাস্তায় গত 2 মাস ধরে যারা চলাচল করেন তাদের কাছে স্বস্তির নাম ইউটার্ন। কদিন আগেও এই পথে ইউটার্ন নিতে যে যানজটের সৃষ্টি হতো তা এখন স্মৃতি। কমেছে দুর্ঘটনাও। এখানে কোনো সিগন্যাল নাই, যেরকম জসিমউদ্দিন রোডে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, এখন আর বসে থাকতে হয় না। এই লোকগুলো হয়েছে, আমরা খুবই উপকৃত হয়েছি। বাংলাদেশে প্রথমে একটা ইউটার্ন খুব মজবুত হয়েছে। পরিমাণে অনেক হওয়া উচিত, তাহলে মানুষ আসলে অন্য রাস্তার গাড়ি একদিকে ভিড় করবে না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় তেজগাঁও 7 রাস্তা থেকে উত্তরা আব্দুল্লাপুর পর্যন্ত এই ইউটার্ন প্রকল্পের আওতায় রয়েছে মোট 11টি লুপ। সাফল্য এসেছে প্রথম 3টিতেই, অথচ এই পথে চলমান অন্য উন্নয়ন প্রকল্পের সঙ্গে সমন্বয়হীনতায় আটকে গেছে গল্ফ ক্লাব থেকে 7 রাস্তা পর্যন্ত বাকি 8টির কাজ। কাজ করতে যে বিভিন্ন পার্শ্ববর্তী কিছু সংস্থার, বিশেষ করে রোডস এন্ড হাইওয়েজ আর বাংলাদেশ রেলওয়ে, ভূমি জরিপ অধিদপ্তর ইত্যাদি কিছু কারণে জটিলতায় প্রকল্পটা কিছুটা সময় বিঘ্নিত হয়। এই সমস্যা সমাধান হয়ে গেলে এবং আরডিপিটা অনুমোদন হয়ে গেলে আমরা বাকি 8টি ইউটার্নের নির্মাণ কাজ শুরু করতে পারবো বলে আশা করছি। বিশেষজ্ঞরা বলছেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো একটু আন্তরিক হলেই সমস্যার সমাধান সম্ভব। পিডির সাথে আলাপ করলাম, পিডি বলল, স্যার আমি তো আর ওই 3টা করছি, আর তো করতে পারছি না, কাজ তো বন্ধ। ওইখান থেকে বিআরটি আসবে, এলিভেটেড এক্সপ্রেসে আসবে, কিন্তু আমার কথা হলো বিআরটি এলিভেটেড এক্সপ্রেসে আসবে এটা আমরা জেনেই কিন্তু করছিলাম। এটাকে রিডিজাইন করা একেবারে সোজা জিনিস, অনেক পয়সাও লাগবে না। প্রকল্প নিয়ে সৃষ্ট জট শিগগিরই খুলবে এমন প্রত্যাশা নগরবাসীর।
সড়কে শৃঙ্খলা ফেরাতে সপ্তাহ পক্ষ কিংবা মাসব্যাপী বিএনপির নানা কার্যক্রম চোখে পড়লেও বিশেষজ্ঞদের বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও উপেক্ষিত রোড ইঞ্জিনিয়ারিং এর বিষয়টি। তারপরও এ ধরনের দুই একটি প্রকল্প যেগুলো কিছুটা হলেও আশা জাগাচ্ছে, সেগুলো বারবার মাঝপথে এসে থমকে যাওয়ায় নিরাপদ সড়ক নিশ্চিত হওয়া নিয়ে শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কোনোভাবেই দেশে বন্ধ হচ্ছে না মাদক সরবরাহ। নতুন নতুন কৌশলে মাদক চোরাচালান করছে জড়িতরা। পুলিশ বলছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতার পাশাপাশি এই সমস্যা মোকাবেলায় প্রয়োজন সামাজিক সচেতনতা। তাদের মতে, সমাজে যতদিন মাদকের চাহিদা থাকবে ততদিন যে কোনোভাবেই সরবরাহ অব্যাহত থাকবে। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, দীর্ঘমেয়াদে মাদক নির্মূলে নজরদারি বাড়াতে হবে সীমান্ত এলাকায়। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। কলেজ পড়ুয়া দুই বন্ধু লালন ও রনি মোল্লা রাজশাহীর বানেশ্বর থেকে মোটরসাইকেলে করে যান কক্সবাজার থেকে বেশ কটি পুলিশ চেকপোস্টের মুখোমুখি হয় তারা, তল্লাশিও হয়। কিন্তু বিশেষ কায়দায় বাইকের তেলের ট্যাঙ্কের নিচে একটি প্রকোষ্ঠ বানিয়ে রাখা কয়েক হাজার ইয়াবার চালান চোখ এড়িয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। পরে বাড়তি সতর্কতা থেকে চাঁদপুরে এসে মোটরসাইকেল সহ লঞ্চে ওঠে তারা, কিন্তু শেষ রক্ষা হয় না, গ্রেফতার হয় সদরঘাটে। কক্সবাজারে হোটেলে থাকছি, হোটেল থেকে মাহাজনিক গাড়িটা দিছি, উনি গাড়িটা সেটিং করে আমাদেরকে দিছে, আবার আমরা চালা আসছিলাম, চাঁদপুর দিয়ে আসছি, পরে লঞ্চ ঘাটে স্যাররা ধরছে। চালান আপনার কত করে দিত? 20 টাকা করে দিত, 20 টাকা দিত। শুধু এই ঘটনাই নয়, পাকস্থলিতে করে ইয়াবা পাচারের কৌশল রপ্ত করেছে এক শ্রেণীর মাদক ব্যবসায়ী। আর এসব ক্ষেত্রে বেশিরভাগ সময় ব্যবহার করা হয় শিশু। এই পদ্ধতিতে ইয়াবার ছোট ছোট পুটলি বানিয়ে পানি দিয়ে গিলে ফেলা হয়, পরে মিল্ক অব ম্যাগনেসিয়া সিরাপ খাইয়ে বায়ুপথে বের করা হয়। এছাড়া কাগজের কার্টুনের ভেতর বিশেষ কায়দায় লেয়ার বানিয়ে ফল কিংবা সবজির ভেতরে করে, কখনো শরীরের স্পর্শকাতর স্থানে করেও পাচার হচ্ছে ইয়াবা। ওরা কক্সবাজার থেকে আসতো, কিন্তু আমরা রিসিভ করতাম বাবাজার থেকে, নয়বাজার থেকে। আমাদের বস হইলো স্বপন ভাই, তাকে আমি একবার দেখছি, কিন্তু এখন আর আমি আর সর পরে সে আর নাই। তোমার মাসে কত করে দিত? আমার মাসে 15,000 টাকা বেতন ধরছে। শুধু এভাবে অভিযান, গ্রেফতার কিংবা বন্দুক যুদ্ধে মাদক নিয়ন্ত্রণ করা কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন জেগেছে খোদ পুলিশ কর্মকর্তাদের মনেও। এই জাতীয় ইনোভেটিভ রিস্ক তারা নিয়ে থাকেন এবং তারা এগুলোকে আনেন। তবে আমাদের সার্থকতার বিষয় হলো, তারা যখনই একবার দুইবার এই ইনোভেশনে সফল হন, তৃতীয়বারের বেলা বা চতুর্থবারের বেলা অবশ্যই আমরা ইনফরমেশন পেয়ে যাই। ইতিমধ্যেই মাদক কিন্তু আমি বলবো মোর দেন 70% এটা নিয়ন্ত্রণে আমরা এনেছি। বাকি 30% নিয়ন্ত্রণে আনতে হলে আমাদের এই চাহিদা, ডিমান্ডটাকে কমাতে হবে। সামাজিক সচেতনতা এবং চাহিদা কমানোর ধারণার সঙ্গে একমত অপরাধ বিশ্লেষকরাও। সীমান্তে নজরদারি বাড়ানোরও পরামর্শ তাদের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও এক শ্রেণীর অসৎ কর্মকর্তা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক ধরনের অসৎ কর্মকর্তা, সেখান থেকে বন্ধ করা গেলেও কিন্তু সেটা অনেক কমে যাবে। ভারত থেকে যখন আসে, ভারতের সাথে তো আমাদের শত শত মাইল আমাদের সীমান্ত এলাকা, আবার মিয়ানমারেও কিন্তু আমাদের সীমান্ত এলাকা অনেক, সুতরাং সেই জায়গাগুলোতে নজরদারি অনেক বেশি বাড়ানো উচিত। পুলিশের তথ্য মতে গেল এক বছরে মাদক সংশ্লিষ্ট অপরাধে গ্রেফতার হয়েছে ৩,৮৭১ জন। মোবাইল কোর্টে সাজা দেওয়া হয়েছে প্রায় ১,০০০ জনকে, আর বন্দুক যুদ্ধে মারা গেছে ১১২ জন। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। নোয়াখালীর সুবর্ণচরের গণধর্ষণ মামলার প্রধান আসামি রুহুল আমিনের জামিনের আদেশ প্রত্যাহার করে নিয়েছেন উচ্চ আদালত। ব্যাপক সমালোচনার পর যে আদালত জামিন দিয়েছিল, রাষ্ট্রপক্ষের আবেদনেই সে আদালতই ফের জামিন বাতিল করলেন। ছুটির দিনে আদালত বসে এমন আদেশ দেয়াকে নজিরবিহীন বলছেন অ্যাটর্নি জেনারেল। এদিকে জামিন বাতিল হয় সন্তোষ প্রকাশ করেছে নির্যাতিতা নারী। নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের মামলায় আসামি রুহুল আমিনকে গত 18 মার্চ 1 বছরের জামিন দেন হাইকোর্ট বেঞ্চ। আলোচিত এ মামলায় গ্রেফতারের 2.5 মাসের মাথায় অন্যতম আসামির জামিন হওয়া নিয়ে চলে ব্যাপক আলোচনা সমালোচনা। এমন বাস্তবতায় শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও বিশেষ ব্যবস্থায় বসে উচ্চ আদালত। যে আদালত রুহুল আমিনকে জামিন দিয়েছিল রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে, সেই আদালতই তার জামিন বাতিল করে দেন। আদালতকে ভুল বুঝিয়ে, আদালতের ম্যাল প্র্যাকটিস করে এই জামিনটা নেওয়া হয়েছে। এটা আদালত যখনই বুঝতে পেরেছেন, এই জন্যই আজকে বন্ধের দিন আদালত বসার কথা না, তারপরও বিজ্ঞ আদালত দুজন তাদের চেম্বারে বসেই এই অর্ডারটাকে তারা
প্রত্যাহার করে নিয়েছেন, রিকল করেছেন। তিনি জানান, জামিন নেওয়ার ক্ষেত্রে আদালতে তথ্য গোপন করেছিল আসামি পক্ষের আইনজীবীরা। সংশ্লিষ্ট আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির কাছে আবেদন করার কথাও জানান অ্যাটর্নি জেনারেল। আদালতের কাছে সাবমিশন করব ওই আইনজীবীর বিরুদ্ধে যাতে আদালত অবমাননার রুল জারি করেন। এদিকে রুহুল আমিনের জামিন বাতিল হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিতা। আমাদের রুহুল আমিন মেম্বার দেশের একটা সন্ত্রাস বাহিনী, রুহুল আমিনের তো আবার হাজতে সারা জনমেলা আটকে রেখেছেন, আর ওই আসামিগুলো হাসি দিয়ে মারেন, ওরা ওগো মারি দিয়ে নষ্ট করতে দিবা বুঝতে পারে না। এই রায়ে আমরা সন্ত্রাসী আছি, নির্ভয়ে আছি, ভয়টাই নাই। গত 30 ডিসেম্বর জাতীয় নির্বাচনের দিন রাতে সুবর্ণচরে গণধর্ষণের শিকার হন এক নারী। পরবর্তীতে তার স্বামীর করা মামলায় গ্রেফতার করা হয় রুহুল আমিন সহ 8 জনকে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রাঙামাটির বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার ভোরে সদর উপজেলা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, বনরূপা এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহ স্নেহাশিস চাকমাকে আটক করা হয়। এর আগে সকালে বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা সহ 20 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 7 জনকে আসামি করে একটি মামলা করা হয়। গত 19 মার্চ আওয়ামী লীগ নেতা সুরেশ কান্তি তঞ্চঙ্গাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নোয়াখালীতে নিখোঁজের 2 দিন পর মাটি চাপা অবস্থায় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বেগমগঞ্জ থানার দৌলতপুর গ্রামের প্রবাসী সোলেমানের 8 বছরের শিশু মেহরাজ হোসেনের বাসা থেকে নিখোঁজ হয়। পরে বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি। ওই দিনই বেগমগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন শিশুটির স্বজনরা। শনিবার সকালে পাশের গ্রাম শাহাদাতপুরের একটি রাস্তার পাশে মাটি চাপা অবস্থায় শিশুটির মাথা দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে তদন্ত করে এই ঘটনার জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। এবার প্রবাসের খবর। ভারতে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে প্রচারণায় নেমেছে বিজেপি। পশ্চিমবঙ্গে 28টি আসনের প্রার্থী দিয়েছে দলটি। প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তৃণমূল এবং বামফ্রন্টের প্রার্থী ও সমর্থকরা। কলকাতা থেকে সুব্রত আচার্যের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন সৌমেন রায় চৌধুরী। 130 কোটি মানুষের দেশ ভারত, যেখানে এখন বইছে নির্বাচনী আমেজ। সেই আমেজ এখন ছড়িয়ে গেছে পশ্চিমবঙ্গেও। বিজেপি তাদের আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করার পরই রাজ্যে বিভিন্ন জেলায় দলের প্রার্থী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। পশ্চিমবাংলায় প্রথম হচ্ছে গণতন্ত্র নাই, তাই সেন্ট্রাল ফোর্স আনতে হচ্ছে এখানে ভোট করার জন্য, প্রত্যেক বুথের জন্য। দুর্নীতি ভরে গেছে, হিংসা রাজনীতি ভরে গেছে, মানুষ শান্তিতে থাকতে পারছে না। তবে বেশ কিছু জায়গায় বিজেপির প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ রয়েছে, যদিও নেতারা বলছেন এটা সাময়িক। এত বড় প্রার্থী তালিকা কোথাও কারো অসন্তোষের কারণ হতেই পারে। যেটা আছে সেটা আমরা অবশ্যই আলোচনার মাধ্যমে সবাই দেখে বুঝে আমরা সেটাকে ঠিক করব। এদিকে তৃণমূলের এবারের অন্যতম সেলিব্রিটি প্রার্থী অভিনেত্রী নুসরাত জাহানও শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন। বসিরহাটের সন্দেশখালী এলাকায় তিনি প্রথম জনসমাবেশ করেন। আপনারা আশীর্বাদ করুন, পাশে থাকুন, জয় আমাদের নিশ্চিত। কারণ সঠিক ভালো জিনিসের সবসময় জয় হয়, এবং যারা মানুষের ভালোর জন্য কাজ করে তাদের পাশে উপরওয়ালা আছে। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বামফ্রন্ট প্রার্থীরাও। রাজ্যের সবগুলো রাজনৈতিক দল ইতিমধ্যেই তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে এবং তারপরই কিন্তু জোর কদমে শুরু হয়েছে প্রচারণা। ভোট মানেই উৎসব, গণতন্ত্রের উৎসব, আর সেটাই কিন্তু কলকাতা সহ গোটা রাজ্যে এখন দেখা যাচ্ছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে 2 মসজিদে হামলার নিহতদের আত্মার মাগফিরাত কামনায় সংযুক্ত আরব আমিরাতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুবাই ছাতুয়া বাংলাদেশ গাউছিয়া কমিটির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফজলুল কাদেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জামালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আঞ্জুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন।
এদিকে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে 2 মসজিদে হামলার প্রতিবাদে স্পেনের মাদ্রিদে বিক্ষোভ ও মিছিল প্রতিবাদ সমাবেশ হয়েছে। স্থানীয় সময় বিকেলে মাদ্রিদের বাংলাদেশি অধ্যুষিত এলাকা লাভা পিএসএ চত্বরে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ, পাকিস্তান, সেনেগাল, মরক্কোর অভিবাসীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা অংশ নেন। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে সমাবেশস্থলে উপস্থিত হন মাদ্রিদ সিটি কর্পোরেশনের গভর্নিং বোর্ডের সদস্য ও স্থানীয় কাউন্সিলর খরখে গার্সিয়া কাস্তেনিও। এতে বাংলাদেশি কমিউনিটি নেতাদের মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, কমিউনিটি নেতা জাকির হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্রিটিশ পার্লামেন্ট হাউস অব কমন্সে অনুষ্ঠিত হয়ে গেল ব্রিটেনের প্রথম ও শীর্ষস্থানীয় বাংলা সাপ্তাহিক জনপথের সুবর্ণ জয়ন্তী উৎসব। সেই সঙ্গে শুরু হলো বছরব্যাপী উৎসব ও প্রযুক্তির সাথে উত্তরণে জনমতের যাত্রা। তানভীর হাসরানের ক্যামেরায় আরো জানাচ্ছেন শোয়েব কবির। ব্রিটিশ হাউস অব কমন্সের কমনওয়েলথ পার্লামেন্টারিয়ান অ্যাসোসিয়েশন রুমে জনমত পত্রিকার 50 বছর পূর্তিতে কমিউনিটির শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের মিলন মেলায় পরিণত হয়। বিলিতে বাংলাদেশি কমিউনিটির অগ্রযাত্রায় অর্ধ শতক ধরে দায়িত্ব পালন করে আসায় অতিথিরা জনমত পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 71-এ প্রবাসে বাংলাদেশের খবর সাহসিকতার সাথে তুলে ধরেছিল সাপ্তাহিক জনমত। ব্রিটেনের সাথে বাংলাদেশের সম্পর্কের 50 বছরে অনেক দালিলিক প্রমাণও রয়েছে এতে। স্বাধীনতার 50 বছর পূর্তি হতে যাচ্ছে এবং ব্রিটেনের সাথে বাংলাদেশের সম্পর্কের 50 বছর আমরা সেলিব্রেট করতে যাচ্ছি। এই দুটি প্রেক্ষিতে জনমতের কাছে খুব অমূল্য কিছু আর্কাইভ রয়ে গেছে, যেটা আমরা হাই কমিশন থেকে জনমতের সাথে থেকে লোন নিতে চাবো। 50 বছর আগে 1969 সালের 21শে ফেব্রুয়ারি জনমত এর প্রতিষ্ঠাতাদের অন্যতম আনিস আহমদ শুনান পুরনো স্মৃতি। আমরা তো ছিলাম বহুদিন আগে, যেহেতু আমরা ভালো লোকের হাতে দায়িত্বটা দিয়ে গিয়েছি, তাই এটা সম্ভব হয়েছে। যেমন নবাব বা নাহাজ পাশা। 50 বছর পূর্তি উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটও আয়োজিত হতে যাচ্ছে জনমত উৎসব। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। রাজধানীতে মশা নিধন 11 দিনের ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আগামী 3রা এপ্রিল পর্যন্ত উত্তর সিটির পুরো এলাকায় চলবে এই কর্মসূচি। শনিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিভিআইপি টার্মিনাল থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই। সিটি কর্পোরেশনের কর্মকর্তা জানান, বিমানবন্দরের বিশাল এলাকা জুড়ে বেশ কিছু জলাধার রয়েছে যা নিয়মিত পরিষ্কার করা হয় না। এছাড়া সীমানার বাইরেও সিভিল এভিয়েশনের আরও কিছু জলাধার রয়েছে যা থেকে মশার উৎপত্তি হয়ে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। স্বতন্ত্র সংস্থা হিসেবে সিভিল এভিয়েশনের নিজ উদ্যোগে মশা নিয়ন্ত্রণের পরামর্শ তাদের। লোকবলের সংকট থাকায় কার্যক্রম নিয়মিত চালানো সম্ভব হয় না বলেও জানায় সংস্থাটি। এশিয়ান আঞ্চলিক দাবা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন 16 বছর বয়সী ফাহাদ রহমান। এ জয়ে প্রথমবারের মতো দাবা বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছেন তিনি। এদিকে নারী বিভাগে আন্তর্জাতিক মাস্টার হয়েছেন সুলতানা শারমিন শিরিন। এশিয়ান জোনালের চূড়ান্ত দিনে 7 পয়েন্ট নিয়ে সবার সেরা হয়েছেন তরুণ ফিদে মাস্টার ফাহাদ রহমান। মেহেদী হাসান পরাগকে হারিয়ে শীর্ষে ওঠেন তিনি। পুরুষ বিভাগে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে টুর্নামেন্টে শেষ করেন গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার। এদিকে নারী বিভাগে রানী হামিদকে হারিয়ে নতুন আন্তর্জাতিক মাস্টারের খেতাব পেয়েছেন সুলতানা শারমিন। চূড়ান্ত পর্বে যার পয়েন্ট 7.5। একই বিভাগে রানার্স আপ হয়েছেন আরেক তরুণ দাবাড়ু নওশুন আঞ্জুম। প্রখ্যাত সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ নেই। নিজ বাসায় মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 67 বছর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মৌলভীবাজারে বাগবিতণ্ডার জেরে চলন্ত বাস থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফেলে হত্যার অভিযোগ। সহপাঠীদের বিক্ষোভ, সড়ক অবরোধ। ডাকসু ও হল সংসদ নির্বাচিত কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু। দীর্ঘ 28 বছর পর প্রাণ ফিরে পেয়েছে ছাত্র সংসদ। উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। 90 পার হওয়া এরশাদ আবারও পদক্ষেপ নিলেন ভাইয়ের বিরুদ্ধে। দলের কো চেয়ারম্যানের পর সরানো হল সংসদের বিরোধী দলীয় উপনেতার পদ থেকেও। নতুন নাম রওশন এরশাদ।
বেগম জিয়ার মুক্তির দাবিতে বিএনপির ঘরোয়া গণ অনশন, ছদ্মবেশী সরকার একদলীয় শাসন চালাচ্ছে অভিযোগ মির্জা ফখরুলের। রাজনৈতিকভাবে দেউলিয়া দলটি, মন্তব্য হানিফের। এবং তৃতীয় ধাপে দেশের ১১৭টি উপজেলায় ভোট গ্রহণ রোববার, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৩ চেয়ারম্যান নির্বাচিত। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সর্বোচ্চ কঠোর অবস্থানে ইসি। এই ছিল প্রবাহের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। আপনার মোবাইলের সঙ্গে সঙ্গে দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময়। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।